আজকে কথা বলতে চাই সরকারি টাকা হরিলুটের কথা। কিছুদিন পর পরই আপনারা জানতে পারেন বিভিন্ন কর্মকর্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এই দেশ থেকে চলে যাচ্ছে আফটার রিটায়ারমেন্ট, বিফোর রিটায়ারমেন্ট। এর কারণ কি? বাংলাদেশে একটা ক্রেজ বর্তমানে বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশের সবচেয়ে বড় যে চাকরি, এই চাকরির মাধ্যমে জয়েন করতে পারলেই প্রথমেই এসিলেন্ট, তারপরে ধরেন ইউনো বা টিউনো, যেটাই বলেন, সহকারী কমিশনার, ভূমি বা যাই বলেন, বা পুলিশ ক্যাডার বলেন, যে কোনো ক্যাডার বলেন, এরকম 26-26টা ক্যাডার আছে। জয়েন করতে পারলে আস্তে আস্তে টাকা। গভর্নমেন্টে জব করেন একজন ভদ্রলোকের বেতন 72,000 টাকা, তার ছেলে 1.5 কোটি টাকার কুরবানি দেয়, 8 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে, 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনে। এটা কিভাবে সম্ভব? বা 50 লক্ষ টাকা কুরবানির পিছিয়ে ব্যয় করে, এটা কি আদৌ সম্ভব? সারা পৃথিবীতে যেখানে গভর্নমেন্টের স্যালারি কম, আমাদের বাংলাদেশে সেটা একদম ভিন্ন বিষয়। সাবেক একজন আইজিপি বেনজির আহমেদ, তার প্রায় 600 কোটি টাকার মতো সম্পদ। এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে যারা সরকারি আমলা বা কর্মচারী কর্মকর্তা আছেন, 3য় শ্রেণী বলেন, 4র্থ শ্রেণী বলেন, 1st ক্লাস বলেন বা 2nd ক্লাস বলেন, আফটার রিটায়ারমেন্ট, আফটার 40 এজ, দেখেন তাদের 300, 400, 500 কোটি টাকার সম্পদ পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব? একজন মানুষের বেতন যদি 50 থেকে 60,000 টাকা হয়, তার শেষ বয়স পর্যন্ত তার ক্যাপিটাল হতে পারে 20 লাখ বা 30 লাখ বা 50 লাখ টাকা। কিন্তু একজন সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি ছেড়ে দিলেই তার ক্যাপিটাল দাঁড়ায় 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা। তার 20-30টা ফ্ল্যাট পাওয়া যায়, বেগমপাড়ায় বাড়ি পাওয়া যায়, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ইভেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাধিক লোকের সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে অ্যাকাউন্ট করা ভিআইপি এবং সিআইপি দের পক্ষে অসম্ভব। এই যে গতকালকের একটা নিউজ শুনলাম, ডিএমপির এক কমিশনার পলায়ন করেছেন, তার সম্পদের পরিমাণ হিউজ। এই যে গত কুরবানিতে আমরা দেখতে পেলাম রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার ছেলে, তার বেতন 72,000 টাকা, কিন্তু তার ছেলে প্রায় 1.5 কোটি টাকার কুরবানি দিয়েছে। তার ছেলে 8 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, যে ছাগল আবার আমেরিকান ছাগল। বাংলাদেশের মানুষ কি পরিমাণ আননেসেসারি জিনিসকে একসেপ্ট করে, এটা বলার বাইরে। একটা গরুর দাম এই দেশে 1 কোটি টাকা বিক্রি হয়, যেখানে 2001 সাল পর্যন্ত গাবতলীর হাটে বা বাবুবাজার বা নয়াবাজারের হাটে সর্বোচ্চ একটা গরুর দাম ছিল 86,000 থেকে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার গরু কেনার মানুষ ওই সময় খুব রেয়ার ছিল। বর্তমান সময়ে 1 কোটি টাকা দিয়েও মানুষ একটা গরু কিনছে। সেই গরু সাধারণ গরু, নর্মাল, একদম অ্যাজ ইউজুয়াল যে গরু, সেটা। এটাকে বেশি টাকায় বিক্রি করার জন্য কি করা হয়েছে? এটার সাথে একটা ট্যাগ লাগানো হয়েছে যে এটার একটা বিশেষ জাতের গরু, ব্রাহ্মা নামে একটা গরু, আমেরিকা থেকে এটা এসেছে। এই গরুর আবার ট্রেডিশন আছে, তাদের বংশ আছে, 3-4 পুরুষ ধরে তাদের ট্রেডিশন আছে। বাংলাদেশের মানুষকে আপনি দুইটা জিনিস খুব সানন্দে খাওয়াইতে পারবেন। একটা হলো ইংরেজি। যদি আপনি কোনো একটা বাংলা জিনিসের গায়ে ইংরেজি নাম লিখে দিতে পারেন, এদেশের মানুষ এটাকে খুব রেসপেক্টের সাথে নেয়। ইংরেজি বিষয়টা এমন, একটা গরু যার বাজার মূল্য সর্বোচ্চ 5 লাখ টাকা হইতে পারে বা 10 লাখ টাকা হইতে পারে, তার দাম 1 কোটি টাকা। তার সাথে আবার গোল্ডের একটা চেনও থাকবে। এই জন্য বললাম যে এই যে অবৈধ একটা বিষয়, আননেসেসারি একটা বিষয় আমাদের ব্রেনকে ইনজেক্ট করছে। সারা পৃথিবীর মধ্যে এখন আমরা দিন দিন একটা ক্রিঞ্জি একটা জাতি হয়ে যাচ্ছে, যাদের সবকিছুর মধ্যে আগ্রহটা বেশি। আপনি ধর্ম বলেন, কালচার বলেন, ট্রেডিশন বলেন, এডুকেশন বলেন, সবকিছুর মধ্যে আমাদের অ্যালার্জিটা একটু বেশি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে যে দেশে আলু ভাজা মনে করেন নর্মাল 100 টাকা দাম, এটার নাম যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই বলেন, 500 টাকা হয়ে যাবে। যদি খালি আপনি একটু ইংরেজি তার সাথে একটু মশলা অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার এটা ভিআইপি একটা বক্তব্য। বাংলাদেশে গভর্নমেন্ট যারা জবে আছে, এদেরকে পিন পয়েন্ট সার্ভে করা উচিত। একজন এমপি, একজন মন্ত্রী, মিনিস্টার ভোটের সময়, নির্বাচনের সময়, তার টাকা জমা দেওয়ার সময় সে বলে আমার মাত্র 10 লাখ 20 লাখ টাকা আছে। অথচ আপনি হিসাব করলে দেখতে পারবেন কানাডার বেগমপাড়ায় অনেক সরকারি আমলা, মন্ত্রী, মিনিস্টারদের বাড়িঘর আছে। এবং আমাদের একজন কর্মকর্তা 27 বা 26 বছর বয়সে বিসিএস এর মাধ্যমে ঢুকেন, 59 বছরে যায় তার সম্পদ দ্বারা 1,000 কোটি, 2,000 কোটি, 500 কোটি, 400 কোটি টাকা। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? গভর্নমেন্ট যদি এখন এটাকে আমলে নেয় এবং এটাকে আমলে না নিয়ে যদি পিন পয়েন্ট সার্ভেটা না করে, তাহলে আমরা দেউলিয়া হতে আর বেশি দিন সময় লাগবে না। সারা বাংলাদেশের যত মানুষের যত ইনকাম আছে তা একদিকে, 15 থেকে 47 জন মানুষের টাকা একদিকে। আপনি মাঝে মধ্যে খবরের কাগজ খুললে বুঝতে পারবেন, রয়টার্স বলেন, ফোর্বস বলেন, টাইমস অফ ইন্ডিয়া বলেন, বা যে কোনো ধরনের খবর, আল জাজিরা বলেন, আমাদের দেশকে নিয়ে নিউজ করে, আমাদের সেনাপ্রধান, আমাদের আইজিপি, এরকম বিশেষ ব্যক্তিদের নিয়ে নিউজ করে। একজন আইজিপির 600 কোটি টাকার সম্পদ, এটা গভর্নমেন্টের সার্ভে। এটাকে যদি একবার নিরবিচ্ছিন্ন পিন পয়েন্ট সার্ভে করতে দেয়, তাহলে 2,000 কোটি টাকা হইতে পারে। একজন সরকারি কর্মকর্তা আমলার এত টাকা কিভাবে হয়? হাউ ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? অবশ্যই যদি এখন এটাকে রুখে না দাঁড়ায়,
এখনই যদি এটাকে সার্ভে না করে, আফটার এ লং টাইম উই শুড বি সাফার। আর সরকারি কর্মচারী কর্মকর্তাদের এখনই এদেরকে কন্ট্রোলে আনতে হবে, এদেরকে চেপে ধরতে হবে, আদারওয়াইজ এই গভর্নমেন্টকে টিকিয়ে রাখা অসম্ভব হবে। কারণ গভর্নমেন্টের টাকা যেভাবে হরিলোড চলছে, এইভাবে চলতে থাকলে বাংলাদেশ নামে যে দেশ, এটা হয়তো ম্যাপে নাও থাকতে পারে। কি কারণে বললাম ম্যাপে থাকবে না বলতে, আমাদের যে দেউলিয়া হওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে শুরু হয়েছে, আমরা তাই হবো আস্তে আস্তে। তাই দেশকে ভালোবেসে, দেশের মানুষের স্বার্থে সকলের উচিত দুর্নীতিকে না বলা, দুর্নীতিকে স্কিপ করা, এবং গভর্নমেন্টের উচিত সদিচ্ছায় সকলের জন্য সঠিক আইনের আওতায় আনা এবং ব্যবস্থা করা। গভর্নমেন্টের দ্বারা যেন কেউ ছাড় না পায়, বিশেষ সুবিধা না পায়, এই ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কারো ব্যাপারে যদি আমি কাউকে মিসগাইড করে থাকি, আমি এক্সট্রিমলি সরি।